শেষ পর্যন্ত ১৫২টা কেন্দ্রে নির্বাচনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বাংলার প্রথম পর্বের নির্বাচন। এই প্রথম পর্বের নির্বাচনে যে সমস্ত এলাকায় নির্বাচন হলো, যদি বাংলার রাজনীতির এতদিন পর্যন্ত যে সমীকরণ আমরা দেখে এসেছি সেই সমীকরণ দিয়ে হিসেব করতে হয়, তাহলে এখানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কারণ উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য গত নির্বাচন অবধিও যথেষ্ট ছিল। সেই আধিপত্য, তাদের যে দাবি যে তারা আগামীতে সরকার করবেন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে, সেই দাবি যদি সত্যে পরিণত করতে হয়, সেই অনুযায়ী যদি ফল করতে হয় নির্বাচনের, তাহলে তাদের উত্তরবঙ্গে যে দাপট ছিল সেই দাপট বজায় রাখতে হবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে তৃণমূলকে সরিয়ে একাধিক আসন, অতিরিক্ত আসন জয় করতে হবে। সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই প্রথম পর্বের নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল বিজেপি, রাজ্যের প্রধান বিরোধী দল। তবে অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন, এই দিকেই তাকিয়েছিলেন যে নির্বাচনে রকম সকম দেখে কি মনে হচ্ছে, কাদের এগিয়ে রাখা উচিত হবে, বিজেপি কি তাদের ফুটপ্রিন্ট ধরে রাখতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস বিজেপিকে বড় আঘাত দিতে পারবে। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার নজর কিন্তু সম্পূর্ণ সেদিকে ছিল না। আমার কাছে অনেক বেশি বড় প্রশ্নর বা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই প্রথম পর্বের নির্বাচন কমিশন কি সত্যি প্রমাণ করতে পারবে বাংলায় গত কয়েকটা নির্বাচনে যে চেহারার আমরা রাজনৈতিক নির্বাচন দেখে অভ্যস্ত হয়ে উঠেছি, তার থেকে এবারের নির্বাচনকে তারা সত্যি আলাদা করতে পারবে। নির্বাচন মানেই বুথ দখল, নির্বাচন মানেই ভোটারদের প্রভাবিত করা, সে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে হোক অথবা ভয় দেখিয়ে হোক, নির্বাচন মানেই মৃত্যু। কিন্তু প্রথম পর্বের নির্বাচনের পর, যদিও আমি বলবো যে একেবারে স্পটলেস ইলেকশন কিন্তু হয়নি, কিন্তু তারপরেও যেরকম ধরনের প্রাক নির্বাচনী হিংসা আমরা দেখে থাকি, নির্বাচনের দিন যে ধরনের ছবি আমরা দেখে থাকি, এবং বহু জায়গা থেকে এরকমও খবর আসে যেখানকার হয়তো ছবি হয়নি, যেখানে হয়তো ঢোকা যায়নি, কিন্তু ভোট লুট হয়েছে, এরকম ঘটনা এখন নাকি এই শোনা যাচ্ছে এই প্রথম পর্বের নির্বাচনে নাকি সত্যি সেভাবে ঘটেনি। অর্থাৎ নির্বাচন কমিশন যা বলেছিল যে তারা এমন একটা নির্বাচন চান যেখানে অবাধে লোকে ভোট দেবেন, কোনো রকমভাবেই ভোটারদের প্রভাবিত কেউ করতে পারবে না, এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট দিয়ে বাড়ি যাবেন, এবং তার ফলাফল সেই অঞ্চলের মানুষ কাকে চাইছেন তাতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে। সেটা নাকি নির্বাচন কমিশন করতে পেরেছে। পরিসংখ্যান কিন্তু বলছে বৃহস্পতিবার শুধু বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তরে 260টার মতো অভিযোগ জমা পড়েছে। পরিসংখ্যান কিন্তু বলছে নন্দীগ্রামে একাধিক বুথে এইরকম অভিযোগ উঠেছে যে সেখানে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদের ভোট নাকি বিজেপিতে চলে যাচ্ছে। প্রথম বড়ুয়াতে এই অভিযোগ, পরবর্তীতে নন্দীগ্রামে এই অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে এক্ষেত্রে একটা ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে আমরা পেয়েছি। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা অনেকেই বলেছেন, দেখুন, নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বারবার এই অভিযোগ করেছেন যে কারচুপি থাকতে পারে ভোটিং মেশিনে, বারবার বলেছেন সেখানে চিপ ঢুকিয়ে দেওয়া থাকবে, বারবার বলেছেন এমনকি কাউন্টিংয়ের সময় কারচুপি করা হবে। নির্বাচন কমিশনকেই প্রতিপক্ষ ঠাউরেছে তৃণমূল কংগ্রেস। ফলে সেখানে নির্বাচন কমিশনের আন্ডারে এই ভোটে এমন কোনো অভিযোগ যাতে সরাসরি অভিযোগের আঙুলটা নির্বাচন কমিশনের দিকে ওঠে যদি একদম না থাকে, একদম কোথাও এরকম কোনো অভিযোগ না ওঠে, তাহলে খুব মুশকিল। তাহলে মনে হবে যে এটা একটা রাজনৈতিক অভিযোগ যেটা বিভিন্ন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী করে বেরিয়েছেন। ফলে কোথাও না কোথাও এই ধরনের অভিযোগ তো উঠতই, আর নন্দীগ্রামে যে এরকম ধরনের অভিযোগ উঠবে এর মধ্যে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এটা যারা বলছেন, এটা এক ধরনের রাজনৈতিক বিশ্লেষকদের মত, কিন্তু আবার এই ধরনের মতও কিন্তু একই সঙ্গে পাওয়া যাচ্ছে যে নির্বাচন কমিশন আরো বেশি সতর্ক হতে পারত, এই ধরনের অভিযোগ কেন উঠবে। কিন্তু কোথাও এটা স্পষ্টভাবে প্রমাণ হয়নি যে বিজেপিতে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট, কারণ ওই ভিভিপ্যাটের থেকে প্রিন্ট হয়ে কাগজটা বেরোচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কাকে ভোটটা দেওয়া হয়েছে, সেখানে নাকি কেউ তৃণমূল কংগ্রেসের ঠিক সুইচ টিপছেন, আর ভিভিপ্যাটের প্রিন্ট আউট দেখাচ্ছে যেটা বিজেপিতে গেছে। এই ধরনের অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযোগটা বড় চেহারা নেয়নি। এর থেকে স্পষ্ট যে এটাকে সঠিকভাবে কেউ প্রমাণ করতে পারেননি যে ওখানে ইভিএমে এই কারচুপি করা ছিল।
একটা জিনিস যেটা প্রমাণিত হয়েছে যে অন্যান্য বার বজ্রারম্ভে লঘু ক্রিয়া হয়, প্রচুর কেন্দ্রীয় বাহিনী হয়তো থাকে, প্রচুর ঢক্কানিনাদ থাকে যে এরকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোথাও কেউ ম্যানিপুলেট করতে পারবেন না, কোথাও ভোটারদের প্রভাবিত করা যাবে না। আলটিমেটলি দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর মতো কোথাও সুন্দর দিন কাটিয়ে ফেললো, এদিকে রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় যাদের সংগঠন শক্তিশালী তারা তাদের মতো করে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে গেল, কোথাও সাফল্যও পেল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভোটের দিন ভোট যেরকম সেরকমই হয়, কোথাও কোথাও বড় হিংসার ঘটনাও ঘটে যদি দুপক্ষই তাদের সংগঠন শক্তিশালী হয়। এবার কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ ছিল, অন্তত প্রথম পর্বের ভোটে দেখা গেছে যে অত্যন্ত অ্যাক্টিভ ছিল কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনীকে অতিরিক্ত ক্ষমতাও দেওয়া হয়েছে এবং যে ধরনের ব্যবস্থা করা হয়েছিল, ভোটাররা কিভাবে ঢুকবেন, তাদের কে আইডেন্টিফাই করবেন যে না তিনি জেনুইন ভোটার, এইখানে সম্পূর্ণভাবে রাজনৈতিক কর্মীদের ওপর নির্ভর করা হতো এতদিন। এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের ক্যাম্প, তাদের কর্মী এদের ওপর ছাড়া থাকতো, কিন্তু এবারে বিএলওদের ইনভলভ করা হয়েছে। তারা কনফার্ম করছেন হ্যাঁ জেনুইন ভোটার, তারপরে কেউ ভেতরে ঢুকে ভোট দিচ্ছেন। এই বিষয়টার ফলে ওই ধরনের অভিযোগ কিন্তু খুব বেশি ওঠেনি। আর একটা বিষয় এই প্রথম পর্বে বোঝা গেছে যে মানুষ ভোট দিতে চাইছেন। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে মানুষ যে ভোট দিতে চাইবেন এটাই স্বাভাবিক। অনেকের রীতিমতো শুনানিতে গিয়ে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর ভোটার তালিকায় নাম উঠেছে বহু মানুষের। এই এসআইআর প্রক্রিয়ার ফলে মানুষের ভেতরে একটা ধারণা হয়েছে যে এত কাণ্ড ঘটিয়ে যখন আমার নামটা ফাইনালি ভোটার তালিকায় উঠেছে, এরপর যদি আমি ভোট দিতে না যাই তাহলে আবার আমার নাম বাদ চলে যায়। অথবা এরকম ধরনের প্রতিক্রিয়াও কারোর মনের মধ্যে হয়ে থাকতে পারে যে এত কাণ্ড করে নাম তুলেছি আর ভোট দেব না। ফলে যে সংখ্যায় ভোট পড়েছে, যে পার্সেন্টেজ ভোটের, তা কিন্তু এর আগের সব ভোটকে প্রায় ছাপিয়ে যাচ্ছিল। একদম সকাল 11টায় সেটা বোঝা গেছে। এবং এটার আরেকটা বড় কারণও আছে। দেখুন, প্রায় 1 লক্ষের মতো মানুষ, 1 কোটির মতো মানুষ, 90 লক্ষ মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। 58 লক্ষ তো ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার ইত্যাদি, আর তারপরে আরও। ফলে সব মিলিয়ে টোটাল ভোটারের সংখ্যা কমেছে। যেখানে টোটাল ভোটারের সংখ্যা 1 লাখের মতো কমে যাচ্ছে, সেখানে ন্যাচারালি যে সংখ্যায় ভোটার আগের বারে ভোট দিয়েছেন শুধু সেই সংখ্যায় ভোটারই যদি এবারে ভোট দিয়ে থাকেন, পার্সেন্টেজ কিন্তু বেড়ে যাওয়ার কথা, কারণ টোটাল নাম্বার অফ ভোটার্স কমেছে। ফলে অনেক বেশি সংখ্যায় ভোট পড়েছে এবং এই অনেক বেশি সংখ্যায় ভোট পড়লে তা অনেক ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যায়, এরকম একটা স্ট্যান্ডার্ড ব্যাখ্যা ছিল সেফোলজিস্টদের, যারা নির্বাচনী এই হিসাব নিকেশ নিয়ে গবেষণা করেন, সময় কাটান। যদি এখনই সেই জায়গাটা বলার এখনই সেই সময় আসেনি, কিন্তু কিছু নির্বাচনী বিশ্লেষক এবং যারা এই নির্বাচনী পরিসংখ্যান নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে, এবং বিভিন্ন জেলায় আমাদের যে সহকর্মীরা আছেন বা আমার পরিচিত সাংবাদিকরা যারা জেলাতে কাজ করছেন তাদের সঙ্গে আমি বিষয়টা নিয়ে কথা বলেছি। এই 152টা কেন্দ্রে, বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, মালদা বা মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে আগামীতে। আমার যেটা মনে হয়েছে সবকিছু শুনে, এই যে সংখ্যালঘু ভোটের সমর্থন তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যেতে পারে, এতে নাকি আশঙ্কিত তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘুদের মধ্যে হুমায়ুন কবির আলাদা প্রার্থী দিয়েছেন, আইএসএফ অনেক জায়গায় প্রার্থী দিয়েছে, এমআইএম এসে এখানে প্রার্থী দিয়েছে, ফলে ভোট ভাগ হতে পারে এবং ভোট ভাগ হলে অবশ্যই বিজেপির সুবিধা, ইত্যাদি ইত্যাদি। তো আলোচনা কম হয়নি, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু ইঙ্গিত তাতে মনে হচ্ছে, বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদের কথা বলছি, এখানে যদি তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সংখ্যালঘু সমর্থন সামান্য সরে, সেটা কিন্তু একটা বিপর্যয় হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। কিন্তু একেবারে স্পষ্ট এরকম কোনো ইঙ্গিত আমি কিন্তু এখনো পাচ্ছি না। বিশেষ করে হুমায়ুন কবির যে একটা বিরাট প্রভাব ফেলতে পারবেন বলে তিনি শুরু করেছিলেন, প্রথম থেকেই দাবি করে আসছিলেন, এমনকি বৃহস্পতিবার ভোটের দিনও তিনি বলেছেন যে তারা 60-70টা আসন পাবেন। একটা সময় 130-এ ছিলেন তিনি, কিন্তু যেভাবে ভোটের আগে এমনকি তার প্রার্থীরা পর্যন্ত দল ছেড়ে বেরিয়ে গেছেন, মানে আমার তো কোথাও মনে হয়েছে যে তারা হুমায়ুনের কাছ থেকেও
টাকা পয়সা নিয়েছেন, আবার উল্টো দিক থেকেও আমি শিওর নই, কিন্তু তারা যেভাবে ভোটের দুদিন আগেও প্রার্থী হয়েও দল থেকে বেরিয়ে গেছেন, তাতে হুমায়ুন কবির খুব সুবিধাজনক জায়গায় আছেন বা হুমায়ুন কবিরের জন্য একটা বড় জনসমর্থন অপেক্ষা করছে, এটা কিন্তু প্রমাণিত হয় না। অন্যদিকে মিম আদৌ কতটা দাঁত ফোটাতে পারবে? আইএসএফ তো আগের বারে মাত্র একটা আসনে সাফল্য পেয়েছিল। সব মিলিয়ে মালদা এবং মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের পাশ থেকে যে বিরাট সংখ্যায় সরে যেতে পারে, সেরকম কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও নেই। আমি আবার বলছি, ভোটের অ্যাকচুয়াল মেশিনে কি রিফ্লেকশন হয়েছে সেটা তো এখনই বলা যাবে না, কিন্তু বাইরে থেকে এর কোনো আঁচ সরাসরি পাওয়া যাচ্ছে না। যদি এটা ধরে নেওয়া যায় যে মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস যে সংখ্যায় আসন আগেরবার পেয়েছিল সেই দাপট তারা ধরে রাখতে পারবে সংখ্যালঘু ভোটের সমর্থন নিয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় এই প্রথম পর্বের ভোট এখনো পর্যন্ত একটা 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রথম পর্বের 152টা আসনের ফলাফল এটা নির্ধারণ করবে না যে আগামীতে পশ্চিমবঙ্গে সরকার কে গড়বে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরের পর্ব, অর্থাৎ 29 তারিখের নির্বাচন। আর একটা খুব বড় বিষয় এখানে আছে, এই প্রথম পর্বের 152টা কেন্দ্রের নির্বাচন আর পরের পর্বের বাকি কেন্দ্রের যে নির্বাচন, এই দুটো গুরুত্বের দিক থেকেই বলুন, কমিশনের কাছে চ্যালেঞ্জ হিসেবেই বলুন, কখনোই এক নয়। একটা গ্রুপ লিগের ম্যাচ এবং অন্যটা ফাইনাল ম্যাচের মতো। বুঝতেই পারছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত জেলায় নির্বাচন করা এবং এই ধরনের নির্বিঘ্নে কোনো রকম ঘটনা ছাড়া, কোনো রকম অভিযোগ ছাড়া নির্বাচন করা, এটা কিন্তু 10 গুণ বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। উত্তরবঙ্গে যতটা না কঠিন, তার 10 গুণ বেশি কঠিন অবশ্যই দক্ষিণবঙ্গের নির্বাচন পরিচালনা। কলকাতা শহর বড় বড় নেতারা রয়েছেন সমস্ত এই প্রতিযোগিতায়। ফলে কমিশন তার প্রথম দিনের, যদি এটাকে আমি সাফল্য ধরি, সাফল্য এই জন্য ধরছি কারণ কৃষ্ণনগরে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা 12টার মধ্যে সার্টিফাই করে দিয়েছেন যে নির্বাচন কমিশন দারুণ ভালো কাজ করেছে। ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में, पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। वरना हर हफ्ता किसी को फांसी पर लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी। अनेक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की ये सफलता, ये बहुत बड़ी सिद्धि है। তো এই সাফল্যকে মাথায় রেখে নির্বাচন কমিশন আশা করি এটা মনে করবে না যে ঠিক একইভাবে তারা পরের পর্বের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও সাফল্য এত অনায়াসে পাবে। পরের পর্ব কিন্তু 10 গুণ বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে আমি আশা করব যে মানুষের ভোট দেওয়ার প্রবণতা যা আমরা প্রথম পর্বে দেখলাম, সেই প্রবণতা দ্বিতীয় পর্বেও বজায় থাকবে। এত কাঠখড় পুড়িয়ে ভোটার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করে তালিকায় নাম তোলার পর আমার ধারণা প্রত্যেকেই চাইবেন এবারে ভোটাধিকার প্রয়োগ করতে। ফলে ভোট কেন্দ্রগুলোতে ভিড় বাড়বে। অবশ্যই রাজ্যের শাসক দলই বলুন আর বিরোধী দলই বলুন, কেউই 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেবে না। তারা তাদের মতো করে তাদের সংগঠনকে ব্যবহার করার চেষ্টা করবে এবং একই সঙ্গে ছোটোখাটো টেনশন, ছোটোখাটো ঘটনা এর যে স্রোত আমরা প্রথম পর্বে দেখেছি সেই তুলনায় 2 গুণ 3 গুণ স্রোত দ্বিতীয় পর্বে দেখার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিযোগও হয়তো রাশি রাশি নির্বাচন কমিশনের কাছে জমা পড়বে, কিন্তু নির্বাচন কমিশন যদি অন্তত প্রথম পর্বে তারা যে এফিসিয়েন্সি দেখিয়েছে সেই এফিসিয়েন্সি যদি দ্বিতীয় পর্বে দেখাতে পারে, তাহলে অন্তত এইটুকু বলার জায়গা থাকবে
নির্বাচনী ফলাফল যাই হোক, এটুকু বলার জায়গা থাকবে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী সংস্কৃতি আমরা গত 10-15 বছর দেখছি, সেখান থেকে আমরা কিছুটা হলেও উন্নত অবস্থানে এসে পৌঁছেছি।